প্রিয় সাংবাদিক বৃন্দ, আমি হাবিবুর রহমান মিসবা। সম্প্রতি একটি অনলাইন সংবাদ প্রতিবেদনে আমার ব্যক্তিগত পারিবারিক বিষয়কে একতরফাভাবে উপস্থাপন করে আমাকে সামাজিকভাবে হেয় ও সম্মানহানি করার চেষ্টা করা হয়েছে। এর প্রতিবাদ জানাতেই আজকের এই জরুরি সংবাদ সম্মেলন। প্রতিবেদনটিতে মূলত আমার বৈবাহিক জীবন এবং আমার দ্বিতীয় স্ত্রী নাইমা জান্নাতের একতরফা বক্তব্যকে কেন্দ্র করে নানা অভিযোগ উপস্থাপন করা হয়েছে। অথচ বিয়ে, পারিবারিক মতবিরোধ কিংবা বিচ্ছেদ এসব ব্যক্তিগত ও পারিবারিক বিষয়। কোনো বিয়ে না টেকার পেছনে যৌক্তিক কারণ থাকতে পারে। তাই বলে ২০ বছর আগের আমার ছাত্র জীবনের পারিবারিক বিয়ে ও স্বল্প সময়ের বৈবাহিক সম্পর্ককে টেনে এনে একজন মানুষকে চরিত্রহীন হিসেবে উপস্থাপন করা কতটা নৈতিক ও সাংবাদিকতা সুলভ তা দেশবাসীর বিবেচনার বিষয়। আমার বিরুদ্ধে ইতোমধ্যে একটি যৌতুক মামলা করা হয়েছে। আমি দেশবাসীর কাছে প্রশ্ন করতে চাই, আমার বিরুদ্ধে যে যৌতুক দাবি করার আদৌ কোনো যৌক্তিকতা আসলেই আছে কিনা। তবুও যেহেতু মামলা হয়েছে, এই মিথ্যা মামলার মোকাবেলা আমি আইনিভাবে করব ইনশাআল্লাহ। তবে এখানে দুঃখজনক একটি বিষয় হলো, সেই মামলার আইনজীবী প্রকাশ্যে আমার বিরুদ্ধে চরম মিথ্যাচার বক্তব্য দিয়েছেন এবং এই বক্তব্যের মাধ্যমে আমাকে সামাজিকভাবে হেয় করেছেন। আমি মনে করি এর পেছনে একটি পরিকল্পিত চক্র সক্রিয় থাকতে পারে। ১ বছর আগে আমার হোয়াটসঅ্যাপ ডিভাইস চুরি করে আমার দ্বিতীয় স্ত্রী নাইমা জান্নাত। স্ত্রীকে বিশ্বাসের জায়গা থেকে সন্দেহ করতে পারিনি। আসলে তার স্বীকারোক্তি থেকে আরো জানতে পারি, আমার বেডরুমে তিনি গোপন ক্যামেরাও রেখেছিলেন। ষড়যন্ত্র কতটা গভীর হলে একজন স্ত্রী তার স্বামীর বেডরুমে গোপন ক্যামেরা রেখে দিতে পারেন। আমি মনে করি তিনি কোনো চক্র দ্বারা পরিচালিত। আমার কোম্পানি ও ব্যবসায়িক সফলতা চক্রটির মূল টার্গেট বলে আমি ধারণা করছি। কুয়াকাটা ও ঢাকায় আমাদের কোম্পানির বড় বড় অনুষ্ঠান হয়েছে, ইনভেস্টর আয়োজন, ৩১৩ কোম্পানির কার্যক্রম, গোল্ডেন রিসোর্ট কুয়াকাটা এবং ৩১৩ অ্যাগ্রো ফার্ম, দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আমাদের প্রতি আস্থা ও সম্পৃক্ততা, এসবের কারণে আমাদের ব্যবসায়িক সুনাম ক্ষতিগ্রস্ত করাই হয়তো এই অপপ্রচারের মূল উদ্দেশ্য। একই সঙ্গে রাজনৈতিক ও কওমি অঙ্গনকেও এই ব্যক্তিগত বিষয়ের সঙ্গে জড়ানোর চেষ্টা আমি লক্ষ্য করেছি। আমি স্পষ্ট করে বলতে চাই, আমার ব্যক্তিগত কোনো ভালো মন্দ অভিযোগ বা ত্রুটির সঙ্গে কোনো রাজনৈতিক দল, প্রতিষ্ঠান বা বৃহত্তর কোনো অঙ্গনকে জড়ানো কোনোভাবেই উচিত নয়, কাম্য নয়। আমার বিরুদ্ধে অভিযোগ থাকলে তার দায়ভার আমার, অন্য কাউকে অযথা টেনে না আনার অনুরোধ জানাচ্ছি। সবশেষে ৩১৩ কোম্পানি ও গোল্ডেন রিসোর্ট কুয়াকাটা নিয়ে আমি একটি ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি। আপনাদের মাধ্যমে দেশ প্রবাসের যারা আমার কোম্পানি সম্পর্কে জানতে চান বা যাদের ভিতরে সংশয় আছে, তাদেরকে আমি আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে এবং আপনাদের মাধ্যমে আমি তাদের প্রতি একটি ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি। কেউ যদি মনে করেন আমাদের প্রতিষ্ঠানে বা আমাদের কোম্পানিতে কোনো অনিয়ম বা বিনিয়োগকারীর টাকা তছরুপ হয়েছে, তাহলে সরকারি বা বেসরকারিভাবে যথাযথ তদন্ত করতে পারেন। আমি তদন্তকে স্বাগত জানাই। যদিও আমাদের কোম্পানির প্রতি বছরের অডিট সরকারি অনুমোদিত সংস্থার মাধ্যমেই হয় এবং ভ্যাট, ট্যাক্স রিটার্ন সবকিছু আমরা আপডেট করে রাখি আলহামদুলিল্লাহ। কোনো বিনিয়োগকারীর টাকা আত্মসাৎ করেছি, মেরে দিয়েছি কিংবা কোনো অর্থের হিসাব দিতে পারিনি এমন প্রামাণ্য বা যাচাইযোগ্য তথ্য কেউ উপস্থাপন করতে পারলে আমি তাকে ১০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করছি। ক্লোজিং প্রজেক্টের অর্থ ফেরত দিতে কোনো কোনো কারণে বা কোনো ক্ষেত্রে নির্ধারিত সময়ের চেয়ে ১-২ দিন দেরি হতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু কারো টাকা আত্মসাৎ করা হয়েছে বা তার কোনো হদিস নেই, টাকার কোনো হদিস নেই, এমন প্রমাণ কেউ দিতে পারবে না। যদি কেউ দিতে পারে, সেটা আমি প্রকাশ্যে মেনে নিতে প্রস্তুত আছি। দেশবাসীর কাছে, আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদের কাছে, আমাদের কোম্পানির ৩১৩ কোম্পানি কিংবা গোল্ডেন রিসোর্ট কোম্পানির যারা বিনিয়োগকারী আছেন, যদিও বিনিয়োগকারী আমার সঙ্গে আছেন, আমাকে বিভিন্নভাবে তারা বিভিন্ন মাধ্যমে মেসেজ পাঠিয়ে আমাকে আশ্বস্ত করেছেন, যত যাই হোক আমাদের আস্থা আছে এ পর্যন্ত। অতএব আপনি নির্ভয় এবং নির্বিঘ্নে নিশ্চিন্তে কোম্পানি পরিচালনা করুন। তবুও আমার বিনিয়োগকারীদের প্রতি আমার অনুরোধ থাকবে, একতরফা ও ব্যক্তিগত বিষয় নির্ভর কোনো প্রতিবেদনে বিভ্রান্ত না হয়ে তথ্য প্রমাণ ও উভয় পক্ষের বক্তব্য যাচাই করুন। ইতোমধ্যে আমাদের একটি প্রতিবেদন প্রকাশ পেয়েছে আমার বিরুদ্ধে, যে প্রতিবেদন তার প্রতিবাদে।
সেই প্রতিবেদনে আমি আমার দ্বিতীয় স্ত্রী নাইমা জান্নাতের বাবা এবং তার মা এবং তার আপন খালুর বক্তব্য নিয়ে এসেছি। আপনারা হয়তো ইতিমধ্যে সে বক্তব্য দেখেছেন, তার মেয়ের ব্যাপারেই তারা কতটা বিব্রত। এবং আমার সেই দ্বিতীয় স্ত্রী বাড়ি থেকে নেমেছে 5 আগস্ট, অদ্যবধি তার মা বাবা আত্মীয় স্বজন কেউই জানে না সে কোথায় আছে, আমিও জানি না কোথায় আছে। আমার একটি 1.5 বছরের পুত্র সন্তান রয়েছে, সেই সন্তানের নিরাপত্তা নিয়েও আমি আসলে শঙ্কিত। তো আমি সবার কাছে সর্বশেষ এই অনুরোধ জানাবো, শুধুমাত্র আমাকে আসলে হেয় প্রতিপন্ন করার জন্য এবং আমাকে ছোট করার জন্য একটি গ্রাউন্ড তৈরি করা হচ্ছে চারিত্রিক অপবাদ দিয়ে, যাতে আমার কোম্পানির বিরুদ্ধে তাদের যে ষড়যন্ত্র সেটা যাতে তারা পরিপূর্ণ করতে পারে। আমার দ্বিতীয় স্ত্রী নাইমা জান্নাত আমার বিরুদ্ধে বা আমার বাসায় যে সিসি ক্যামেরা রেখেছে, আমার বেডরুমে গোপন ক্যামেরা, এটার উদ্দেশ্য ছিল এটা অনেক বড় ষড়যন্ত্রের অংশ হিসেবে তিনি এটা করেছেন এবং তিনি আমার কাছে এই ভিডিও ফুটেজ প্রকাশ করে দেবেন বলে হুমকি দিয়ে সবার সামনে টাকাও দাবি করেছিলেন, 10 লক্ষ টাকা। এবং তার যে আইনজীবী ছিল, তার এই কর্মকাণ্ডের কারণে তার আইনজীবীও তার ভেরিফাইড ফেসবুক আইডিতে তার এই অসংলগ্ন এবং অযৌক্তিক কথাবার্তার বিরুদ্ধে তিনি স্টেটমেন্ট দিয়েছেন। আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ, মিডিয়া কর্মী এবং যারা আমাকে বিভিন্ন সময় উৎসাহ দিয়েছেন এবং আমার সঙ্গে যোগাযোগ রেখেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুন, নিরাপদ রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার একটা প্রশ্ন, তো বিষয়টা উঠে এসেছে তাই আমি প্রশ্নটা করছি। আপনার দ্বিতীয় বিয়েটা কিভাবে হয়েছিল সেটা যদি একটু আমাদেরকে প্রকাশ করতেন, এবং এটি কি পারিবারিকভাবে হয়েছিল কিনা? দ্বিতীয় বিয়ে নাইমা জান্নাতের আপন নানা, খালু, মামা সহ তারা 8-9 জন বা 10-12 জন, আমার সংখ্যা খেয়াল নাই, 10 জনের মতো হবে। তারা আমার কাছে এসেছিলেন যে আমাদের মেয়েকে আপনার কাছে আমরা বিয়ে দিতে চাই। যে কোনো একটা প্রেক্ষিতে আমার সঙ্গে তার নাম জড়িয়ে গেছিল মিথ্যাভাবে, এবং সেটা আদালতে তখন আমার নামে মামলা হয়েছে, যে আদালত থেকে আমাকে নির্দোষ প্রমাণ করে এই মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। এবং সেটা তার যারা আসছিলেন তাদের স্টেটমেন্টও অনলাইনে এখনো আছে বিভিন্ন প্রতিবেদনে। পারিবারিকভাবেই তখন বিয়ে হয়েছে এবং কাবিনও হয়েছে ওখানে, তারাই প্রস্তাব নিয়ে আসছিলেন। আপনার আগের বিয়ে সম্পর্কে তো তারা অবগত ছিল? হ্যাঁ ছিল, পুরোটাই ছিল। তাহলে পরবর্তীতে আপনার বিরুদ্ধে আপনার স্ত্রী এই অভিযোগগুলো আসলে কেন, যেটা এখন উঠে এসেছে আর কি? যেমন আপনি বলেছেন যে যৌতুকের মামলা, হ্যাঁ, তারপরে হচ্ছে যে মিথ্যাচার, ডিভোর্সের যে এই বিষয়গুলো যদি একটু ক্লিয়ার করতেন। এখানে অভিযোগ বলতে তো আমার অতীতের বিয়ের কথা আমি যেটা উল্লেখ করলাম, 20 বছর আগের বিয়ে। দেখুন, বিয়ে এটা শরিয়া কিংবা রাষ্ট্রীয় আইন দিক থেকে তো এটা অপরাধ নয়। এখন 20 বছর আগে আমি ছাত্র জমানায় বিয়ে করেছি, পারিবারিকভাবেই অল্প সময়ের মধ্যে সেটা সেপারেশন হয়েছে, পারিবারিক যে কোনো মানে বনিবনা না হওয়ার কারণে। এরপরে যাকে বিয়ে করেছি তিনি এখন আমার সঙ্গে আছেন, সেখানে আমার 4 সন্তান আছে। তো আমার বিরুদ্ধে আমার বর্তমান দ্বিতীয় স্ত্রী নাইমা কেন পড়েছেন সেটা স্বাভাবিকভাবেই অনুমেয়। সে কোনো একটা চক্রের হাতে অবশ্যই পরিচিত না হয় 1 বছর আগে, যেখানে বাসায় আমার মোবাইল তিনি অনায়াসেই ব্যবহার করতে পারেন, তিনি লক জানেন, তারও ফিঙ্গার দেওয়া আমার মোবাইলে। তিনি কেন আমার হোয়াটসঅ্যাপকে আমার অগোচরে তার ডিভাইসে নিয়ে রাখবেন 1 বছর পর্যন্ত, এবং আমার বেডরুমে সিসি ক্যামেরা কেন দেবেন? না, আমি আগে বিশ্বাসের সর্বোচ্চ জায়গায় তো একজন পুরুষের কাছে তার স্ত্রী থাকে। আপনি বলছেন আইনজীবী মিথ্যাচার করেছে, ঠিক কোন জায়গাটা আইনজীবী মিথ্যাচার করেছে সেটা যদি আমাদেরকে একটু ক্লিয়ার করতেন। উনি প্রকাশ্যে বলেছেন একটি মিডিয়ায় যে আমি নাকি 9টি বিয়ে করেছি এবং আমার অনেকগুলো পরকীয়া সম্পর্ক। মানে দিনকে রাত বলা যেমন মিথ্যা, তার এই স্টেটমেন্টও ঠিক ততটাই মিথ্যা। এ ব্যাপারে আমি আমার আইনজীবীর সঙ্গে আলোচনা করে তার এই যে আমাকে সম্মানহানি করেছে, আইনগত কি ব্যবস্থা নেওয়া যায় সেটা আমি আলোচনা করে ব্যবস্থা নেব, ইনশাআল্লাহ এই সিদ্ধান্ত গ্রহণ করেছি। আচ্ছা, যে প্রতিবেদনটা হয়েছিল, হ্যাঁ, যারা করেছিল তারা কি আপনার কোনো বক্তব্য নিয়েছিল? মানে যারা নিউজটা করার প্রেক্ষিতে আপনার কোনো বক্তব্য নিয়েছিল, সেখানে আপনি কি বলেছিলেন তাদেরকে? না, আমাকে এই নিউজ নিয়ে যখন আলোচনা প্রাথমিকভাবে শুরু হয়েছে আমার কাছে তারা ফোন দিয়েছিলেন, হোয়াটসঅ্যাপে কল দিয়েছিলেন, কিন্তু সেটা নিউজ করবেন তাও আমাকে বলেননি, বা এটা দিয়ে কি করবেন তাও বলেননি। আমার কাছে শুধু জানতে চেয়েছেন, আমি তাদেরকে এই কথাটাই বলেছি, দেখেন এখানে আমার হোয়াটসঅ্যাপ আমার ওয়াইফ নিয়ে গিয়েছিল এবং গোপন ক্যামেরা রেখেছিল,
এগুলো নিয়ে সে কিছু ব্ল্যাকমেইল করতেছে, বাকি এটা নিউজের কোনো বিষয় না, আমাদের পারিবারিক বিষয়। এবং আজকে দুঃখজনকভাবে আপনাদেরকে এখানে আনতে হলো, তারা যেহেতু এরকম একটা প্রতিবেদন করেছে শুধুমাত্র আমাকে হেয় করার জন্যই। আপনারা দেখবেন প্রতিবেদনে শুধুমাত্র আমাকে কিভাবে ছোট করা যায়, এখানে না আছে দেশের প্রতি কোনো মেসেজ, জাতির প্রতি কোনো মেসেজ বা ইসলামের প্রতি কোনো মেসেজ। শুধু আমি কি কি করেছি, আমার বক্তব্য, আমার ওয়াজ, আমার জিকির, এগুলো পর্যন্ত কেটে কেটে এখানে যুক্ত করা হয়েছে। আচ্ছা, আপনি বললেন যে আপনার একজন সন্তান তার কিন্তু খোঁজ নেই বা সে কোথায় আছে সে বিষয়ে শঙ্কায় আছে, তো সেই সন্তানের বিষয়ে আইনের কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা? হ্যাঁ, আমি জিডি করেছি ইতিমধ্যে, 2টা জিডি হয়েছে। আইনগত আরো কি কি পদক্ষেপ নেওয়া যায় সেগুলো আমরা ধারাবাহিকভাবে নেব ইনশাআল্লাহ। আচ্ছা, একজন ধর্মীয় বক্তা হিসেবে আপনার যে জনপ্রিয়তা আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু অনেক আসলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে, আসলে এটা নিয়ে আপনি আপনার তাদের উদ্দেশ্যে আসলে কি বলছেন? তাদের উদ্দেশ্যে আমার একটাই স্পষ্ট বার্তা, যারা আমাকে ভালোবাসেন, ভালোবাসার জন্য আসলে অনেকগুলো কারণ লাগে না। যারা নিন্দা করেন, আপনারা তাদেরকে দেখুন কারা নিন্দা করে, তারা আমার ভালো দিকগুলোরও নিন্দা করবে। অতএব আপনারা এতটুকু আশ্বস্ত থাকেন, আমি শরিয়া এবং রাষ্ট্রীয় আইন বিরোধী কোনো কাজ করিনি এবং করবও না। এবং আপনারা আমার মাধ্যমে কোনো ধরনের লজ্জিত হওয়ার মতো কর্মকাণ্ড ইনশাল্লাহ আমাকে আপনারা পাবেন না। এখন যারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমার বিরুদ্ধে প্রতিবেদন করছে, এটা আপনারা দেখেই অনুমান করতে পারছেন আশা করি। অতএব আপনারা উভয় পক্ষের কিংবা আমার দ্বিতীয় স্ত্রীর মা বাবা তার আত্মীয় স্বজনের বক্তব্য দেখে যাচাই করবেন আসলে এখানে ষড়যন্ত্র নাকি মানে আমার বিরুদ্ধে আইনি বা শরীয়তগত আসলেই কোনো অভিযোগ থাকার মতো যৌক্তিকতা আছে কিনা। আমার সর্বশেষ প্রশ্ন, এই যে ষড়যন্ত্র, এটি কি কোনো রাজনৈতিক প্রেক্ষাপট থেকে আপনি মনে করছেন, না অন্য কোনো কারণ আছে, নাকি আপনি ব্যবসায়িকভাবে একত্রে সেগুলো? এখানে রাজনৈতিক ভাবেও এখানে 3টা বিষয়কে আমি একত্রে দেখতে পাই। আমি কওমি ঘরানার একজন পরিচিত ব্যক্তি এবং আমি একটি রাজনৈতিক দলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং আমার কোম্পানি আছে। আমাকে হয়তো চক্রটি এইভাবেই উদ্দেশ্য করে আক্রমণ করছে যে এই তিনটার শত্রু যারা বা এই তিনটাকেই আক্রমণ করতে চায়, এই 3টা মিলিয়েই যে আমাকে যদি আক্রমণ করা যায় তাহলে 3টা জায়গায় তারা আঘাত করতে পারে। এখানে রাজনৈতিক ব্যাপারও থাকতে পারে এবং ঘটনাগত ব্যাপারও থাকতে পারে। সর্বশেষ আপনি কিভাবে লড়বেন? আইনিভাবে লড়ে যাবেন? আমি আইনিভাবেই লড়ব। আমি মুফতি হাবিবুর রহমান মিসবা নামের সঙ্গে কুয়াকাটা হিসেবে বেশি পরিচিত, 313 প্রপার্টিজ লিমিটেড, গোল্ডেন রিসোর্ট অ্যান্ড পার্কের চেয়ারম্যান।